বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক গভীর অমানিশার ছায়া। মেঘের ঘনঘটা এমন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে যার তীব্রতা হয়তো সবকিছু ওলটপালট করে দেবে। প্রতিটি চাল, প্রতিটি কৌশল এখন যেন এক মহাভারতের কুরুক্ষেত্র। নির্বাচনের দামামা বাঁচতে এখনো বেশ কিছু সময় বাকি, কিন্তু এরই মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী গাজীপুরের নবগঠিত ৬ নম্বর আসনকে ঘিরে তৈরি হয়েছে এক অভাবনীয় কৌতূহল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যখন নিজেদের ঘর গোছাতে এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, ঠিক তখনই যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, তারা আমার পেজে এসে লেদান, লজ্জা লাগে না? তারপরে আওয়ামী লীগের সাথে দল বেঁধে এসে লেদান। আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু আপনাদের শান্টু মেরে দিছে, শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা শিরোনামগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক আকাশে এক গভীর অমানিশার ছায়া। মেঘের ঘনঘটা এমন এক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে যার তীব্রতা হয়তো সবকিছু ওলটপালট করে দেবে। প্রতিটি চাল, প্রতিটি কৌশল এখন যেন এক মহাভারতের কুরুক্ষেত্র, জটিল, রহস্যময় এবং পরিণামে বিধ্বংসী। মাত্র কিছুদিন আগেও যে দলটির আত্মবিশ্বাস ছিল পর্বতের চূড়ায়, যারা একচ্ছত্র ক্ষমতার স্বপ্নে বিভোর ছিল, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ এক গভীর সংকটের মুখোমুখি। তাদের অন্দরে বাইরে এক অমোঘ বিশ্বাস জন্মেছিল আসন্ন নির্বাচনে ধানের শীষ একাই ২৯০টি আসন ছিনিয়ে নেবে। ক্ষমতার সে কি দম্ভ! প্রতিটি জনসভা, প্রতিটি দলীয় বৈঠক ছিল সেই আত্মতুষ্টিরই প্রতিচ্ছবি, যেন জনগণের রায় তাদের পকেটে। নির্বাচন কেবলই এক আনুষ্ঠানিকতা, কিন্তু সেই রঙিন স্বপ্ন আজ কোথায়? সেই আত্মবিশ্বাসের কাচের প্রাসাদ আজ চূর্ণ বিচূর্ণ। আজ আর এককভাবে ক্ষমতায় যাওয়ার সেই পুরনো সুর বিএনপির কণ্ঠে নেই। দম্ভের পরিবর্তে সেখানে এখন এক মরিয়া প্রচেষ্টা, এক নতুন মেরুকরণের ইঙ্গিত। তাদের সমস্ত চিন্তা এখন একটি বৃহত্তর জোট গঠনকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। নাহিদ, নুরুল হক নূর, এমনকি বাবু নগরীর মতো ভিন্ন ভিন্ন মতাদর্শের ব্যক্তিদের এক ছাতার নিচে আনার এক ডেসপারেট চেষ্টা চলছে। শোনা যাচ্ছে প্রয়োজনে চিরবৈরী আওয়ামী লীগের সাথেও জোট করে ক্ষমতা পুনরুদ্ধারের মতো অবিশ্বাস্য কৌশলও তাদের ভাবনায় রয়েছে। এই নাটকীয় পরিবর্তন কেন? যে দল কিছুদিন আগেও একক বিজয়ের দিবা স্বপ্ন দেখছিল, তারাই আজ কেন এই আপোষের পথে হাঁটছে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দেশের রাজনৈতিক পটভূমিতে ঘটে যাওয়া এক নীরব অথচ প্রলয়ঙ্কারী বিপ্লবের মধ্যে। নেপথ্যে ঘটে চলেছে এক অবিশ্বাস্য উত্থান। নীরবে, নিভৃতে কিন্তু অপ্রতিরোধ্য গতিতে আবির্ভূত হয়েছে জামায়াতে ইসলামী। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে থাকা জামায়াত আজ জনমানুষে এক অভাবনীয় জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের প্রতীক দাঁড়িপাল্লা যেন এক নতুন ব্র্যান্ড ভ্যালু নিয়ে আবির্ভূত হয়েছে, যা বিএনপির বহু বছরের পরীক্ষিত ব্র্যান্ড ধানের শীষকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আর এই নীরব বিপ্লবের পেছনে পরোক্ষভাবে বিএনপির নিজের ভুলেরই অবদান রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জামাতের এই উত্থান বিএনপির আত্মবিশ্বাসের মূলে এমনই এক কুঠারাঘাত করেছে যে তারা এখন এককভাবে লড়াইয়ের কথা ভাবতেও পারছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে জামাতে ইসলামী যেন আজ বিএনপির বড় ভাইয়ের ভূমিকায় অবতীর্ণ, যারা নীরবে ক্ষমতার মঞ্চ প্রস্তুত করে ফেলেছে। আর বিএনপি, তারা এখনও অভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি আর পুরনো ধ্যান ধারণার বৃত্তে আটকে আছে। বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক এখন এক নতুন আখ্যান তৈরিতে ব্যস্ত। তারা প্রচার করছে আগামী নির্বাচনে জামাত একাকী হয়ে পড়বে, কোনো জোট সঙ্গী পাবে না। কিন্তু এই প্রচারণার আড়ালে লুকিয়ে আছে এক গভীর শঙ্কা। আসল সত্য হলো, বিএনপি এখন জামায়াতের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পরাজয়ের ভয়ে কাঁপছে। আর সেই ভয় থেকেই তারা অন্য সব দলের দরজায় কড়া নাড়ছে। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের মতো একটি ছোট দলকেও জোটে টানতে তাদের চেষ্টার কোনো কমতি নেই। যদিও এনসিপির এমপি হওয়ার মতো 10 জন মানসম্মত প্রার্থীও নেই, তবু তাদের জোটে ভেড়ানোর এই তৎপরতা বিএনপির গভীর হতাশা আর আতঙ্কেরই প্রতিচ্ছবি। বিএনপি যখন এই আঞ্চলিক জোট মহাজোটের খেলায় মগ্ন, ঠিক সেই মুহূর্তে
আমিরে জামাত তার বৈশ্বিক নেটওয়ার্ক শক্তিশালী করতে ব্যস্ত। এক নীরব কিন্তু কার্যকর কূটনৈতিক চালে তিনি জামায়াতের আন্তর্জাতিক প্রভাব বলয়কে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে চলেছে। একদিকে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া যখন দলীয় কোন্দলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে, যোগ্য প্রার্থীরা হতাশায় নিমজ্জিত, অন্যদিকে জামায়াতের প্রার্থীরা তখন মাঠ চষে বেড়াচ্ছেন, জনতার দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন। তাদের সাংগঠনিক শক্তি আর শৃঙ্খলা আজ প্রশ্নাতীত। জামায়াতের এই ভোটের জোয়ার দেখেই বিএনপির একক ক্ষমতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এই পরিস্থিতিতে এনসিপি বিএনপির জন্য এক কৌশলগত হাতিয়ার। বিএনপির হিসাব অনুযায়ী যদি এনসিপিকে 50টি আসনও ছেড়ে দেওয়া হয়, তাহলে এনসিপিকে অন্তত 30টি আসনে বিএনপিরই মনোনয়ন বঞ্চিত নেতাদের প্রার্থী হিসেবে মেনে নিতে হবে, কারণ 50টি আসনে লড়াইয়ের মতো প্রার্থী এনসিপির নেই। এই কৌশলে বিএনপি তাদের বিদ্রোহী নেতাদের শাপলা বা কলম মার্কায় ভোট করার সুযোগ করে দেবে। কাগজে কলমে 50 আসন ছাড় দিলেও বাস্তবে তাদের ছাড় দিতে হবে মাত্র 20টি আসন। এটি আপাত দৃষ্টিতে লাভজনক মনে হলেও এই জোটের এক অন্ধকার দিক রয়েছে, যা এনসিপির জন্য বয়ে আনতে পারে এক গভীর সংকট। এনসিপির জন্য এই জোট এক কথায় 16 আনাই লস হওয়ার সম্ভাবনা, কারণ তাদের জন্য বরাদ্দকৃত 50টি আসনে যদি তারেক রহমান ধানের শীষ প্রতীক না দেন, তাহলে সেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ঠেকানো অসম্ভব হয়ে পড়বে। এনসিপির যেহেতু হেভি ওয়েট কোনো প্রার্থী নেই, সেহেতু তাদের হার সেখানে নিশ্চিত। ভোটের ফলাফলে দেখা যাবে এনসিপি অষ্টম হয়ে বসে আছে। নির্বাচনের দামামা বাঁচতে এখনো বেশ কিছু সময় বাকি, কিন্তু এরই মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী গাজীপুরের নবগঠিত 6 নম্বর আসনকে ঘিরে তৈরি হয়েছে এক অভাবনীয় কৌতূহল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যখন নিজেদের ঘর গোছাতে এবং সম্ভাব্য প্রার্থী নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে, ঠিক তখনই এক অবিশ্বাস্য চাল দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের এই পদক্ষেপকে নিছক একটি সাধারণ প্রার্থী ঘোষণা হিসেবে দেখতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যা গাজীপুরের সীমানা ছাড়িয়ে জাতীয় রাজনীতিতেও নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জামাতের যে নামটি সামনে এসেছে, তা অনেক বড় বড় রাজনৈতিক বোদ্ধাকেও চমকে দিয়েছে। তিনি কোনো পরিচিত বা মাঠের পোর খাওয়া নেতা নন, বরং রাজনীতির ময়দানে প্রায় সম্পূর্ণ এক নতুন মুখ। তবে তার পরিচিতি এবং কর্মজীবনের পরিধি এতটাই বিস্তৃত যে তা প্রতিপক্ষের কপালে চিন্তার ভাঁজ ফেলতে বাধ্য। তুরস্কের এক ঝলমলে একাডেমিক জীবন, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকের সম্মানজনক পদ এবং গবেষণা জগৎ ছেড়ে দেশের রাজনৈতিক কর্দমাক্ত পথে নামার ঘোষণা দিয়েছেন ডক্টর হাফিজুর রহমান। এই এক ঘোষণাতেই গাজীপুর 6 আসনের ভোটের সব হিসাব নিকাশ যেন এক নতুন করে সাজানো টেবিলে উঠে এসেছে। কে এই ডক্টর হাফিজুর রহমান? কেন তাকে নিয়ে এত আলোড়ন? তার আগমনকে কেন জামাতে ইসলামীর মাস্টার স্ট্রোক হিসেবে দেখা হচ্ছে? এই প্রশ্নগুলো এখন ঘুরপাক খাচ্ছে গাজীপুরের চায়ের দোকান থেকে শুরু করে ঢাকার রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর আলোচনার কক্ষে। ডক্টর হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত যেন এক পরিকল্পিত উত্থানের গল্প। তার শেকড় প্রথিত বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান টঙ্গীর তামিরুল মিল্লাত কাওমি মাদ্রাসায়। শুধু একজন মেধাবী ছাত্র হিসেবেই তিনি পরিচিত ছিলেন না, ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ার প্রমাণ দিয়েছেন নিজের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার। তিনি ছিলেন তামিরুল মিল্লাত কাওমি মাদ্রাসা টঙ্গী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, যা প্রমাণ করে ছাত্রজীবন শেষ করেও প্রতিষ্ঠানের সঙ্গে তার আত্মিক যোগাযোগ কতটা গভীর ছিল। মাদ্রাসা শিক্ষার ভেতরের ওপর তিনি গড়ে তুলেছেন আধুনিক শিক্ষার এক বিশাল সৌধ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। সেখানেও তিনি কেবল ক্লাসরুমে 4 দেয়ালে আবদ্ধ থাকেননি, একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তার সামনে খুলে যায় আন্তর্জাতিক অঙ্গনের দরজা। মেধার স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন তুরস্ক সরকারের সম্মানজনক বৃত্তি। উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান আধুনিক মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্কে। সেখানে শুরু হয় তার জীবনের এক নতুন অধ্যায়। তুরস্কের স্বনামধন্য তোকাত গাজী পাশা বিশ্ববিদ্যালয়ে তিনি শুধু উচ্চশিক্ষায় গ্রহণ করেননি, নিজের মেধা ও যোগ্যতায় জায়গা করে নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে। সহকারী অধ্যাপক পদে যোগ দিয়ে তিনি নিজেকে নিয়োজিত করেন গবেষণা ও পাঠদানে। তার গবেষণার বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী এবং রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক তত্ত্ব, ইসলামী বিশ্বনীতি এবং আন্তর্জাতিক
আন্তর্জাতিক রাজনীতি। এই বিষয়গুলোর উপর তার গভীর জ্ঞান এবং বিশ্লেষণাত্মক দক্ষতা তাকে তুরস্কের একাডেমি মহলে এক স্বতন্ত্র পরিচিতি এনে দেয়। একই সাথে তুরস্কে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও তিনি বেশ হয়ে ওঠেন জনপ্রিয় ব্যক্তিত্ব। বাংলাদেশে কিছু গান্ডু আছে, তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গল্লিক খায়। এই যে গল্লিক, এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু। এই গান্ডুগুলা পাবলিকের শান্টিং খায়, চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায়, আর সেই রাগ ঝাড়ে আমার উপরে। ভাবটা এমন, আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি। শোনেন ভাইজানেরা, ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায়। দিল্লি হনুজ দুরস্ত, আগে যান ক্ষমতা, তারপর কোয়েন যে আসিছি। যেই দলের নেতাকর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না, তারা আমার পেজে এসে লেদান, লজ্জা লাগে না? তারপরে আওয়ামী লীগের সাথে দল বেঁধে এসে লেদান। আমি কই নাই যে আপনারা চান্দা তুলে খান, আপনাদের দলের নেতাই কইছে। এই যে শুনেন, শান্টু আপনাদের শান্টু মেরে দিছে, শুনেন। দল ক্ষমতা বেড়েলে কিচ্ছু পাবেন না। এই কয়দিনে যা হয়েছে, গত এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হয়েছে, এটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে 17 বছর আমার নেতা করবে কিছু পায় নাই। আপনাদের না বিন্দুমাত্র চক্ষু লজ্জা, বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নাই। যে পাতে খান সে পাতি হাগে। 1975-এর 15ই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইত না। সেই 15ই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনারা। হাসিনা মামলা শুরু করেছিল, শেষ করতে পারেনি। আপনাদের টাইমে এসে জেলে রেখে দিছে তাদের, যেন পরের টার্মে এসে ফাঁসি দিতে পারে, তাই করেছে। যে জামাত ছাড়া 2002 সালের নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না, সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে। খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী, রাজাকার, আল বদর। খাও তো, সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল, ভোট টোট দিচ্ছিল। এই টাইমে জোট সঙ্গীকে ভোট টোট দিবেন? যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিচ্ছে, তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না। জোনায়েত শাকের বিরুদ্ধে দেখেন ঝাড়ু মিছিল করছে। জোনায়েত শাকিরের নমিনেশন দিবে বিএনপি, তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে। নূরের পটুয়াখালীতে নমিনেশন দিয়েছিল বিএনপি, তারপরে নূর গেছে এলাকা ক্যাম্পেইন করতে। এলাকায় বিএনপির নেতাকর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না, সব কটাই একই ঘটনা ঘটবে, আর ওই আসনগুলো হারবে বিএনপি। যাই হোক, যেটা নিয়ে আলাপ শুরু করবো কইছিলাম, কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি। কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখেছি আমি পরশুর ঘটনা, ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 46 ব্রিগেডের 8টা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় 11ই অক্টোবর রাতে 1:30 থেকে 2টার মধ্যে ঘটনাটা ঘটে। 4টা বাইর হয় আর 4টা বাইরে থেকে ভিতরে ঢোকে। এপিসি মানে জানেন তো, আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা, এইগুলা এক একটা এপিসির সাথে 2টা করে জিপ বোঝাই সৈন্য ছিল। তার মানে একটা সময় 8টা এপিসি আর 16টা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকা ক্যান্টনমেন্ট থেকে বাইরে। শুধু এইটা না, একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল। জড়ো হয়েছিল ট্রুপস, কি কামে আর্মি জানে। 2 নাম্বার, আর্মি চিফের বাসের সামনে এক্সট্রা ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল, স্বাভাবিকের চাইতে বেশি। কেন আর্মি জানে। 3 নাম্বার, ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না, দেখেছেন তো যাওয়ার সময় ব্যারিকেড থাকে, ও ব্যারিকেডগুলো সরাই ফেলা হয়েছিল। ব্যারিকেড সরানোর মানে হইতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে। এটা ছাড়া তো আর কোনো কারণ নাই। আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি, এটা লাইভ করি, এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কু অ্যাটেম্প হইতে পারে। কেন এটা কু অ্যাটেম্প হইতে পারে? একটা 111 যে হইতে পারে, এটা তো বিএনপির মির্জা ফখরুল বহুবার বলছে। এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে, এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে। সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না, কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। 111 তো কুই ছিল নাকি? নিজের দলের নেতা 111-এর কথা কয়, আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে, মানে কই যায়। তা আমি এটা নিয়ে একটা লাইভ করি, কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে। আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে, যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সোর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ, এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিচ্ছি। এই যে এটা
তারপরে তো শুরু হইলো ট্রল, এক একজন এক এক কথা কয়, ইন্টারেস্টিং হইতেছে। যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই, যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন, এটা এক্সারসাইজ, রোটেশন হইতেছে। তো কয় যে আমারটাকে লোক আসে নাই, তো ভালো কথা। আবার একই লোক আমারে কয় যে আমি মবস্টার, তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি, আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমারটাকে লোক আসবে না, এটা কেমনে হয়? হ্যাঁ, আমারটাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে। আমি তো রাজনৈতিক দল করি না, আমার কোনো দল নাই। যাদের দল আছে তাদেরটাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি, ওই অ্যাডও আমরা দেখেছি গত 17 বছর। খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ট্রাক সরানোর লোক পাওয়া যায় না। হ্যাঁ, আর এখন হ্যাডমের একেবারে আর্কিলিস হয়ে গেছে, অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো, দেখেছে? সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার, আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে। খোদা তাআলার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে, একদম শেষ দিকে হইলেও থাকবে। কতদিন থাকবে জানি না, যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে, আশা করা যায়। আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই কথা 1 সপ্তাহ যাবে না, কয়ে দিচ্ছি সব জাউরাগুলোকে।